আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ 11ই বৈশাখ 1428 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য থেকে প্রমথ চৌধুরীর বই পড়া নামক প্রবন্ধটি নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন 1868 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেন 1946 খ্রিস্টাব্দে। তো এই 1868 নিয়ে দু চারটে কথা আমাদের একটু জেনে নেওয়া ভালো ভবিষ্যতের জন্য। 1868 সনে জন্মগ্রহণ করেন মেক্সিম গোর্কি। মেক্সিম গোর্কি কে এটা আমাদের জানার আর নাই, মানে মেক্সিম গোর্কি হলেন রাশিয়ান বিখ্যাত লেখক। মৃত্যুবরণ করেন 1936 খ্রিস্টাব্দে, যিনি মা উপন্যাস লিখে বিখ্যাত হয়েছিলেন, আমার পাঠশালা ইত্যাদি, কিন্তু কোনো পড়াশোনা করেন না। এই একই সনে জন্মগ্রহণ করেন আর্নেস্ট নিউম্যান, কিন্তু তিনি মৃত্যুবরণ করেন 1959 সালে, আর তিনি হলেন ব্রিটেনের লেখক। তো এই তিনজনের বিষয়টাই বলার ছিল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। তার একটা বইয়ের নাম আছে বীরবলের হালখাতা। বীরবলের হালখাতা। তিনি ইংরেজি সাহিত্যে MA পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কত সালে? 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আর তিনি 1946 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আমরা জানি যে তিনি বিখ্যাত আমাদের বাংলা সাহিত্যে, বিশেষ করে সবুজপত্র পত্রিকার মাধ্যমে তিনি চলিত রীতির প্রবর্তন করেন 1914 সালে। এটা আমাদের একটু জেনে রাখা ভালো না? 1914 সালে তিনি চলিত রীতির প্রবর্তন করেন। আর এই চলিত রীতি প্রবর্তনের অগ্রগণ্য ভূমিকা পালনের জন্য তিনি আমাদের বাংলা সাহিত্যে বিখ্যাত। তার প্রবন্ধ সংগ্রহ নামক একটা বই আছে। প্রবন্ধ সংগ্রহ মানে প্রবন্ধ ওইটায় সংগ্রহ করা। এই যে প্রবন্ধ গ্রন্থটা, এটা যারা বাংলায় পড়াশোনা করে তাদের পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত। যাই হোক, আমরা পাঠে চলে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন নবম দশম শ্রেণীর এই পাঠটা বই পড়া। আর একটু কথা বলার প্রয়োজন। এই বই পড়া পাশাপাশি একটা আছে বই কেনা। বই কেনা যে প্রবন্ধটা, এই বই কেনা প্রবন্ধটা লিখেছেন সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীকে আমরা চিনি, প্রবাস বন্ধু একটা ভ্রমণ কাহিনী আছে তোমাদের পাঠ্য তালিকায়। ওনার জন্ম 1904 সালে আর 1974 সালে মৃত্যুবরণ করেন। তো পাঠে চলে যাচ্ছি। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না। গ্রাহ্য মানে হলো গ্রহণযোগ্য, কেউ গ্রহণ করবেন না। এটা সংস্কৃত গ্রহযোগ জ ফলা এভাবে গঠিত হয়েছে। কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। শৌখিন শব্দের অর্থ হলো বিলাসী, রুচিবান। শৌখিন শব্দের অর্থ হলো বিলাসী, রুচিবান। এটি আরবি শৌখিন শব্দ থেকে এসছে। দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করবেন। কুপরামর্শ মানে অনিষ্টকর উপদেশ, মানে যাতে খারাপ হয়। আচ্ছা, বই পড়াটা মূলত হলো শখ হিসেবে আমাদের নেওয়া উচিত, কিন্তু আমরা সেটা নেই কি আয়ের পথ হিসেবে। অনেকে তা কুপরামর্শ মনে করবেন। কুপরামর্শ মানে অনিষ্টকর উপদেশ। কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকেই সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। নিরর্থক বলতে বোঝায় কারণহীন, অর্থহীন, যার কোনো অর্থ নাই। যদি কেউ বই পড়ার পরামর্শ দেয় তারা আমরা আসলে অকর্মার ঢেকি বলেই জানি। নির্যোগ অর্থ এভাবে সংস্কৃত গঠিত। আর আরো ভালোভাবে বললে বৃথা। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। উদ্বাহু শব্দের অর্থ হলো ঊর্ধ্ববাহু, আহ্লাদে হাত উঠানো।
যেই কাজটা কে করতে প্রস্তুত আছে? আমি। খুব দ্রুত হাত তোলা, এটা উদ্বাহু। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এ আশা সম্ভবত দুরাশা। দুরাশা অর্থ হলো দুর্লভ কোনো কিছু লাভ করার আশা। দুর্লভ কোনো কিছু লাভ করার আশা, দুরাশা। প্রধান কথা হলো যে আমরা আসলে পড়াশোনা করি, গ্রাম অঞ্চলে হোক শহর অঞ্চলে হোক, দেখা যাচ্ছে যে সংসারে যদি একটু টানাটানি থাকে তখন বলবে যে আরে তোমার ছেলেরা লেখাপড়া করলে ভালো একটা চাকরি করতে পারবে, তখন তোমার আর কষ্ট থাকবে না। তাহলে আমাদের পড়াশোনাটা শুরুই হয় চাওয়া দিয়ে। চাওয়া চোখের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে, এ আশা সম্ভবত দুরাশা, কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারি না। কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাই না। চোখের সম্মুখে সদুপায়, সদুপায় অর্থ হলো সৎ পথ। সৎ পথ, সৎ যোগ উপায়, সদুপায়। সন্ধি বিচ্ছেদ করলে সৎ যোগ উপায়, শব্দার্থ লেখার সময় দেখাই দেবো। আমরা চোখের সম্মুখে দেখতে পাই না, সম্মুখে মানে হলো সামনে। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি এবং যিনি যাই বলুন সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মাহাত্ম্য মানে হলো মহানুভব, মানে সাহিত্য চর্চা ছাড়া, আসলে সাহিত্য চর্চা ছাড়া তো কিছুই করা যাবে না। আমাদের নিজেকে তৈরি করার জন্য সাহিত্য চর্চা প্রয়োজন। সেটা বলছে যে সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে তা সন্দেহ করে তার কারণ এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না। এই একটা বিষয়ে যার নগদ কোনো বাজার দর নাই, মানে পড়াশোনা, শিক্ষা, বিদ্যালয়ে পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ে কোনো নগদ বাজার দর নেই। আর সাহিত্য চর্চা করলে তো কি সবাই পাগল বলবে, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না। নগদ মানে হলো কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক প্রদান। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক প্রদান, এটা হলো নগদ। আর ডেমোক্রেসি এটা হলো ইংরেজি শব্দ, এর অর্থ হলো গণতন্ত্র। সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চায় বড় মানুষ। গুরুরা বলছিলেন কি, গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, মানে আমজনতা সবাই সমান, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। কেননা তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চায় বড় মানুষ। তাহলে দেখা যেত যাচ্ছে যে গণতন্ত্রের সবাই চায় যে গণতন্ত্র যারা মানে গুরু তারা চায় যে সবাই সমান হোক, কিন্তু তার যে চেলারা চায় যে না, চেলারা চায় যে এরা কি হোক, বড় হয়ে যাবে মাঝখান থেকে। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। মানে হলো ইংরেজ যারা আছে তাদের কিন্তু ভালো গুণ আছে। যেমন ব্রিটিশ পিরিয়ড যখন ছিল, তারা যদি আরো 100 বছর শাসন করতো তাহলে আমার মনে হয় ভালো হতো। যদি আমরা আমাদের গোলামির সময়টা বেড়ে যেত আরো 100 বছর, কিন্তু তারা যে যা কিছু আমাদের দেশে রেখে গেছে, প্রতিষ্ঠা করে গেছে, ব্রিজ বলি আর সেতু বলিই না কেন, ভবন বলি না কেন, এখনো তা বীর দর্পে দাঁড়িয়ে আছে। আর আমাদের দেশ 50 বছর বয়স, দেখা যায় সেই 50 বছরের স্থাপনা ভেঙে গুঁড়ো হয়ে গেছে। তাহলে তাদের এই যে যে স্থাপনা শিল্প, তাদের যে কারুকার্য, আমরা সেই ভালো গুণও গ্রহণ করি না, তাদের খারাপটা গ্রহণ করি। গুণগুলো আয়ত্ত করতে না পারে দোষগুলো আত্মসাৎ করছি। দোষটা বলতে বোঝায় অন্যায়, আর আত্মসাৎ অন্যায় ভাবে গ্রাস করা হয়েছে এমন। এর কারণও স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে রয়েছে। ব্যাধি সংক্রামক, কারণ কোন রোগ কিন্তু সংক্রামক ব্যাধি কি ছোঁয়াচে যে রোগগুলো, এটা আমরা সংক্রামক ব্যাধি বলি। যেমন করোনা এক ধরনের সংক্রামক ব্যাধি, তারপরে পাঁচরা এক ধরনের সংক্রামক ব্যাধি, গুটি বসন্ত এক ধরনের সংক্রামক ব্যাধি। কিন্তু স্বাস্থ্য জিনিসটা সংক্রামক হয় না, একজন থেকে আর একজনে যেতে পারে না। আমরা রোগটা মানুষকে দিতে পারি, খারাপটা দিতে পারি, কিন্তু ভালোটা দিতে পারি না।
তার সুস্বাস্থ্যের জন্য পরামর্শ দিতে পারি না, কিন্তু আমরা আমাদের অসুখটা তাকে দিয়ে দিতে পারি। সেটাই ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে আছে। বিশেষ করে প্রাইভেট স্কুলগুলিতে ক্লাসে ভালো করে পড়ানো হয় না, কেননা তারা তাহলে প্রাইভেট পড়বে না, প্রাইভেটের জন্য নাকি পরের কথাটা বললাম না। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন। ল রিপোর্ট মানে কি? ল রিপোর্ট হলো ইংরেজিতে ল রিপোর্ট, আইন গ্রন্থ। তারা এখনো একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন, কেননা তাদের ব্যবসার কোনো সুসার নেই। সুসার মানে হলো প্রাচুর্য, কোনো সুবিধা এদের নেই। সুযোগ সার, সুটা হলো উপসর্গ। সুসার নেই। নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা। আউড়ে, নজির না আউড়ে, তাহলে আউড়ে কি? নজির অর্থ হলো দৃষ্টান্ত, আর আউড়ে অর্থ হলো আড়াল। আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু যে কথা জজে শোনে না তার কোনো মূল্য নেই। এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। জজ, বিচারক, যে কথা বিচারক শুনবে না তার সে কথা কেউ জানার চেষ্টাও করবে না। পেশাদারদের মহাভ্রান্তি। জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয় এ সত্য তো প্রত্যক্ষ। বিষয়টা অনেক কঠিন একটা কথা, যে জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এটা তো সত্য কথাই। আমার জ্ঞানটা তো আমাকে নিজেকে তৈরি করার জন্য, পরিবেশে বেঁচে থাকার জন্য, মানুষের সাথে চলাফেরা করার জন্য, কিন্তু আমার ধনের ভান্ডার, আমার যে সম্পদ, সেই সম্পদ তো আমার জ্ঞান এনে দেবে না। কিন্তু সম্পদের জন্য আমাকে কাজ করতে হবে। কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভাড়েও ভবানী। ভাড়েও মানে ভবানী মানে শূন্য। তাহলে যার জ্ঞান নাই তার ধনও নাই। কিন্তু বিষয়টা এখন উল্টো হয়ে গেছে। 1946 সালে মৃত্যুবরণ করা এক লেখক লিখে গেছেন, কিন্তু এখন উল্টো হয়ে গেছে। এখন জীবনানন্দ দাশের উক্তি চলে, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ, এবং মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। সচল মানে হলো গতিশীল, কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের সত্য ও স্বপ্ন, এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ, ভগ্নযোগ অংশ, ভগ্নাংশ মানে সামান্য অংশ। পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। অর্থাৎ সাহিত্য পড়লে, অনেকে বলে থাকে যে বাংলা নিয়ে যারা পড়ছে বা বাংলা যারা চর্চা করেছে তারা কিছুই জানে না, কিন্তু সেটা ভুল। কেননা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেক বড় বড় সমাধান দিয়েছেন তার রচনার মধ্যে দেখা যায়। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মনোগঙ্গার তোলা জল। তার পূর্ণ স্রোত আবহমান কাল সাহিত্যের ভেতরেই সল্লাসে সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। সল্লাসে শব্দের অর্থ হলো আনন্দে, আর অবগাহন অর্থ হলো গোসল করা। গোসল করা মানে হলো সর্বাঙ্গ পানিতে ডুবিয়ে কি করে, স্নান করা, এটা হলো অবগাহন। তো আজকে পর্ব 1, প্রথম পর্ব হলো এই পর্যন্ত। শব্দার্থগুলো একটু খেয়াল করব অবশ্যই। শৌখিন, শৌখিন শব্দটা কি? শৌখিন শব্দের অর্থ হলো বিলাসী, বিলাসী। আর এটা হলো আরবি শৌকিন শব্দ থেকে আসছে, শৌকিন, আরবি শৌকিন, শৌকিন। তারপরে গ্রাহ্য, গ্রহণযোগ্য, এটা সংস্কৃত শব্দ, সংস্কৃত গ্রহণযোগ্য। কুপরামর্শ, অনিষ্টকর উপদেশ, কুযোগ পরামর্শ, আর কুটা হলো উপসর্গ, পরামর্শ, কুপরামর্শ। অনিষ্টকর উপদেশ, অনিষ্টকর উপদেশ। আর নিরর্থক, নিরর্থক শব্দের একটা অর্থ দিই। আচ্ছা, আগে গঠনটা লিখি। নির্যোগ অর্থ, এটা কু
যোগ পরামর্শ, কিন্তু নির্যোগ অর্থ, নিরর্থ, আর অর্থ হলো বৃথা। উদ্বাহু, উদ্বাহু শব্দের অর্থ হলো, ঊর্ধ্ববাহু বললে সহজে বোঝা যায়, কিন্তু এটা আসলে কি তা বুঝি না। আহ্লাদে হাত উঠানো, আলহাদে, আলহাদে হাত তোলা, হাত তোলা বা হাত উঠানো, এটা হলো ঊর্ধ্ববাহু। দুরাশা, দুরাশা দুর্লভ কি কোনো কিছু লাভ করার আশা। দুরাশা, দুর্যোগ আশা, দুরাশা, দূর যোগ আশা, দুর্যোগ আশা, দুরাশা, দুর্লভ কোনো কিছু লাভ করার আশা, এক কথায় প্রকাশ। দুর্লভ কোনো কিছু, কোনো কিছু, দুর্লভ কোনো কিছু লাভ করার আশা, দুর্লভ কোনো কিছু লাভ করার আশা। সদুপায়, এটা হলো সৎ যোগ উপায়, সন্ধি বিচ্ছেদ হলো সৎ যোগ উপায়, সদুপায়। আর এটা হলো মানে শাব্দিক অর্থ হলো সৎ পথ, সৎ, সৎ পথ, সৎ পথ। এরপর মাহাত্ম্যে, মাহাত্ম্য অর্থ হলো মহানুভব, মহানুভব, মহানুভবে। আর নগদ, নগদ অর্থ হলো আরবি শব্দ হলো, এটা আরবি শব্দ নকদ, নকদ থেকে আসছে, ন ক দ, নকদ। আর আমরা আমাদের মতো করে আর কি বানায় নিয়েছি যে নগদ, নকদ। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক প্রদান, কাজ শেষ হওয়ার, শেষ হওয়ার, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক, পারিশ্রমিক প্রদান, পারিশ্রমিক প্রদান, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক প্রদান। এরপরে আছে হলো ডেমোক্রেসি, ডেমোক্রেসি ইংরেজি শব্দ, ডিও এম ডি এম ও ডিই এম ও সি আর এ সি ওয়াই, ডেমোক্রেসি মানে হলো গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র। আমাদের বাংলাদেশ যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেরকম আর কি। আর এটা ইংরেজিতে বলবো হলো আমরা নাউন, গণতন্ত্র হলো নাউন, এন ও ইউ এন, নাউন। আর দোষ শব্দের অর্থ হলো অন্যায়, দোষ অর্থ হলো অন্যায়। সংস্কৃতে এটা গঠিত হলো দুষ ধাতু যোগ অ, এটা প্রত্যয় পড়তে গেলে বিশেষ করে লাগে। আত্মসাৎ, অন্যায় আত্মন যোগ সাত, গঠন হলো আত্মন যোগ সাত, আত্মসাৎ, এইটা হলো গঠন। আর অন্যায় ভাবে গ্রাস করা হয়েছে এমন, আত্মসাৎ, অন্যায় ভাবে, অন্যায় ভাবে গ্রাস করা হয়েছে এমন, করা হয়েছে, অন্যায় ভাবে গ্রাস করা হয়েছে এমন, এটা হলো আত্মসাৎ। আর ব্যাধি, ব্যাধি হলো রোগ, ব্যাধি অর্থ হলো রোগ, রোগ, ব্যাধি। এরপরে পাপীরা, সংক্রামক, সংক্রামক যেমন আছে বলছিলাম যে পাঁচরা, তারপরে গুটি বসন্ত, এইচআইভি, যক্ষা, সংক্রামক ব্যাধি, যেসব রোগ একজন থেকে আর একজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে, এইচআইভি, যক্ষা। যেসব রোগ, যেসব রোগ একজন, একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়তে পারে, আর এক জনে ছড়িয়ে পড়তে, ছড়িয়ে পড়তে পারে, ছড়াতে পারে আর কি। তারপরে ল রিপোর্ট, ল রিপোর্ট ইংরেজি শব্দ, আইন গ্রহন্ত, ল রিপোর্ট, এল এ ডব্লিউ, ল আর ই পি ও আর টি, ল রিপোর্ট, আইন গ্রহন্ত, আইন গ্রহন্ত, আইন গ্রহন্ত। এরপরে সুসার, সুসার শব্দের অর্থ প্রাচুর্য, শব্দটা গঠন হয়েছে সার শব্দের আগে সুযোগ, সু চলে এসে সুসার। সুসার অর্থ হলো প্রাচুর্য, মানে ভালো অনেক কিছু আছে, প্রাচুর্য। এরপরে আছে নজির, নজির শব্দের অর্থ হলো, নজির শব্দের অর্থ হলো দৃষ্টান্ত, দৃষ্টান্ত, নজির অর্থ হলো দৃষ্টান্ত। আউড়ে, আউড়ে শব্দের অর্থ হলো শস্য শূন্য খড়ের আটি, আউড়ে। আর একটা আছে আড়াল, নজির না আউড়ে, এখানে আউড়ে বলতে মানে হলো আয়ত্ত না করে, আয়ত্ত না করে, সেটা আড়াল।
অর্থটা দেই আড়াল, আয়ত্ত না করলে। জাজ, জাজ ইংরেজি শব্দ জে ইউ ডি জি ই, জাজ। জাজ অর্থ কি? বিচারক। এটা হলো ফৌজদারি উচ্চ আদালতের বিচারক। তা আমরা শাব্দিক অর্থটাই নিতে পারি বিচারক। এরপরে সচল, সচল শব্দের অর্থ হলো গতিশীল। সচল শব্দের অর্থ হলো গতিশীল। তো যতটুকু পাঠ পড়ছি তার মধ্যে আরো কিছু শব্দার্থ আছে, এগুলো মুছে ফেলছি, একটু খেয়াল করি। আরো কয়েকটা শব্দার্থ আছে। আবহমান কাল মানে চিরকাল, আবহমান, আবহমান কাল, চিরকাল মানে পূর্ব থেকে যেটা চলে আসছে, এখন চলছে, ভবিষ্যতে চলবে, চিরকাল। এরপর আছে সল্লাসে। সল্লাসে শব্দের অর্থ সল্লাসে অর্থ আনন্দে, আনন্দে, সল্লাসে অর্থ হলো আনন্দে। এরপরে আছে অবগাহন। অবগাহন অর্থ সর্বাঙ্গ ডুবিয়ে গোছল, অবগাহন, 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 সর্বাঙ্গ ডুবিয়ে গোছল, সর্বাঙ্গ ডুবিয়ে, সর্বাঙ্গ ডুবিয়ে গোছল, অবগাহন। তো এই পর্যন্ত আজকে। আর আসলে প্রশ্নের ভালো উত্তর দিতে যে কোনো ক্লাসেই হোক বাংলার পাঠ পড়তে হয়, পাঠ পড়া প্রয়োজন, প্রবন্ধ গল্প হোক যা কিছুই হোক। কিন্তু আমাদের ছাত্ররা তা করে না। বাজারে প্রচলিত গাইড আছে তাই দেখেই প্রশ্ন পড়ে যায়, উত্তর লিখে আসে, পাশও করে। কিন্তু ভবিষ্যতে ওই ইমান আলী চইলে গেল ঠুনঠুনাঠুন, কাজের বেলায় কিছু হয় না, শিক্ষার বেলায় কিছু হয় না। এই জন্য পাঠ পড়া জরুরি। আর আউট বই পড়তে বলবো না, ওই যে প্রমথ চৌধুরীর কথা, এ কথা কেউ গ্রাহ্য করবে না। আজকে এ পর্যন্ত, শুভ বিদায়, আল্লাহ হাফেজ।